এরপরে কি চপ, ফুলুরি, কচুরি, বেগুনি এসবের দোকান দেবেন নাকি রোল চাউমিনের দোকান দেবেন? শালবনি থেকে স্ট্রেট জামা কাপড়, এরপরে হয়তো রোল চাউমিনের ব্র্যান্ড তৈরি হবে, এরপরে হয়তো দেখবেন চপ ফুলুরি যেগুলো মমতা ব্যানার্জির পছন্দ দিদির অনুগামী তৈরি হবে, কাশফুলের বালিশের একটা ব্র্যান্ড হতে পারে, জামা কাপড়ের সঙ্গেই থাকবেন। পরে কি মা শারদা, ভগিনী নিবেদিতা, মা কালী, এরপরে আর কি দেখবো? হ্যাঁ, মানে আমার একটা গান মনে পড়ে যাচ্ছে, দেখুন দেবদেবী তো হয়ে গেল, এরপরে বাকিগুলো কি? ডাকিনী, যোগিনী, এলো শত নাগিনী, এইসব গান ছিল। রাজীববাবু আপনিও তো বন্দ্যোপাধ্যায়, মানে এটা কি ফেক বন্দ্যোপাধ্যায়? আপনি মমতা ব্যানার্জিকে তুলনা করছেন মা কালীর সঙ্গে, আর কত তেল মারবেন? হিন্দু ধর্মকে নিয়ে চাবলামি হচ্ছে। মহুয়া মৈত্র একবার বলেছিলেন এরকম করে, দেখেছেন তো তারপরে কি হয়েছিল? তাকে লোকসভা থেকে বহিষ্কৃত হতে হয়েছিল। এতদিনে আমি প্রমাণ পেলাম ইউসুফ পাঠান যথার্থ তৃণমূল হয়ে উঠেছেন। এইবার যখন তিনি জমে দখল করলেন, এবার আমি একদম হাতে নাতে প্রমাণ পেলাম এবং আমি নিশ্চিত হলাম যে ইউসুফ পাঠান যথার্থই তৃণমূল হয়ে উঠেছেন। জমিও দখল করবো, আবার চৌকো রাঙাবো, টাকার গরম দেখাবো যে কেন আপনি যখন এরকম ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটি এনে দিয়েছেন, তাহলে আপনার বিধায়ক, আপনারা সাংসদরা আপনার হাসপাতালের উপর মানে ভরসা করতে পারছে না কেন? মানে একটা মানুষের অধঃপতন আমি ভাবতে পারি না। যিনি স্পেনে দৌড়ে দৌড়ে গেলেন কারখানা খোলার জন্যে, তাকে এখন আবার এই জামা কাপড়ের দোকান খুলতে হচ্ছে, ব্র্যান্ড আনতে হচ্ছে। কোথায় গেল শালবনির ইস্পাত কারখানার সেই প্রতিজ্ঞা? সে বাহুবলীর মতন প্রতিজ্ঞা করেছিলেন, সেই প্রতিজ্ঞা কোথায় গেল? হয়ে গেল ফুস, ভোট না আসতে আসতে ফুস হয়ে গেল। অদ্ভুত লাগছে। তিনি আমাদের নিঃসন্দেহে আমাদের দেশের আইকন, ক্রিকেটীয় আইকন, তাকে নিয়ে আমরা বাঙালি হিসেবে গর্ববোধ করি। কিন্তু সে যে মানুষ, তিনি ক্রিকেট ছেড়ে রাজনীতি বেশি করলেন, তিনি ছুটে চলে গেলেন শালবনির ইস্পাত কারখানা করতে স্পেনে, তাকে আবার এখন জামা কাপড়ের কারখানার কথা জামা কাপড়ের ব্র্যান্ডের কথা বলতে হচ্ছে। কিছু মনে করবেন না, এটা সৌরভের ব্যক্তিত্বের সঙ্গে মানে মিল খায় না। হ্যাঁ, যেই মুখ্যমন্ত্রীর এত ভালোবাসা ছেড়ে তিনি চলে এসেছিলেন বিজেপিতে, তারপর যেই দেখলেন 21-এ বিজেপি ক্ষমতায় আসেনি, তখন আবার তার মনে পড়ে গেল, আরে মুখ্যমন্ত্রী সাক্ষাৎ দেবী, আবার চলে গেলেন। এরপরে কি মা শারদা, ভগিনী নিবেদিতা, মা কালী, এরপরে আর কি দেখবো? হ্যাঁ, মানে আমার একটা গান মনে পড়ে যাচ্ছে, দেখুন দেবদেবী তো হয়ে গেল, এরপরে বাকিগুলো কি? ডাকিনী, যোগিনী, এলো শত নাগিনী, এইসব গান ছিল। মানে আমি জানি না, একটা কোটা শেষ হয়ে গেলে তো পরের পেজে যেতে হয়, তো দেবতা, তারপরে মনীষী, এই তো শেষ হয়ে গেল কোটা, এরপরে কি কোটা আছে আমি জানি না। এটা বলার সঙ্গে সঙ্গে এইবার আমি আসল কথাটা বলতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি কিনা বাঙালি নিয়ে এত কথা বলেন, আসলে আমাদের হিন্দু ধর্মকে এরা মানে একদম মজার পর্যায়ে নিয়ে গেছেন। রাজীববাবু আপনিও তো বন্দ্যোপাধ্যায়, মানে এটা কি ফেক বন্দ্যোপাধ্যায়? আপনি মমতা ব্যানার্জিকে তুলনা করছেন মা কালীর সঙ্গে, আর কত তেল মারবেন? আপনি টিকিট পাওয়ার জন্য এইসব করছেন, সবাই বুঝতে পারছে। এই বাটি বাটি তেল নিয়ে শেষকালে মা কালী ভাবতে পারছেন? তা মা কালী যে বিনাশ করেছিল, শত্রুর বিনাশ করেছিল, শত্রুই তো আপনার দলে রয়েছে, অসুরগুলি তো আপনারই দলে রয়েছে। মা কালী কি তাহলে আপনার মানে মমতারূপী দেবী যিনি, তিনি কি আপনার দলের অসুরগুলোকে বিনাশ করবেন? কারণ সব দুর্নীতি, সব স্ক্যাম, সব পাচার, সব কিছুর মূলে তো আপনার দলের লোকজন, আপনার দলের মন্ত্রীরা রয়েছে, আপনার দলের বিধায়করা রয়েছে, আপনার দলের সাংসদরা রয়েছে। একটা রাজনৈতিক দল কতখানি চিন্তা করুন, তাদের কি অবস্থা, মানে সর্বশান্ত অবস্থা, যে তারা এখন দেবীর সঙ্গে তুলনা করছেন। ছ্যাবলামি হচ্ছে, হিন্দু ধর্মকে নিয়ে ছ্যাবলামি হচ্ছে। মহুয়া মৈত্র একবার বলেছিলেন এরকম করে, দেখেছেন তো তারপরে কি হয়েছিল? তাকে লোকসভা থেকে বহিষ্কৃত হতে হয়েছিল। আমি জানি না, রাজীববাবু এমনিতেই বহিষ্কৃত, তিনি আবার দাঁড়ালে আবার অন্য এক বন্দ্যোপাধ্যায় খুব বুকে জ্বালা ধরে, শ্রীরামপুরের এক বন্দ্যোপাধ্যায়, এবারও জানি না কি হবে। তাই উনি এসব বুঝে মা কালী, কিন্তু আমি আপনাকে বলছি, মা কালী, দেবী দুর্গা কোনোটাই আপনাদের বাঁচাতে পারবে না। আপনাদের এই যে পতন, সেই পতনের নিশ্চিত পতনের হাত থেকে। এতদিনে আমি প্রমাণ পেলাম ইউসুফ পাঠান যথার্থ তৃণমূল হয়ে উঠেছেন। আর মনে মনে সন্দেহ ছিল, দেখুন এখানে দাঙ্গা হচ্ছে, মানুষ এখানে মারা যাচ্ছে, মানুষ গৃহহীন হচ্ছে, ইউসুফ পাঠান চা খাচ্ছিলেন, সেটা না হয় ঠিক আছে, কংগ্রেসি কালচার, যে ওই যখন রোম পুড়ছিল, নিজের বেহালা বাজাচ্ছিল। এইবার যখন তিনি জমে দখল করলেন, এবার আমি একদম হাতে নাতে প্রমাণ পেলাম এবং আমি নিশ্চিত হলাম
যে ইউসুফ পাঠান যথার্থই তৃণমূল হয়ে উঠেছেন, তা না হলে এই জমি দখলের বিষয়টা তার মাথায় আসতো না। মানে ভেবে দেখুন যে কি দাপাদাপি, উনি আদালতে মাননীয় বিচারপতির সামনে পর্যন্ত চোখ রাঙিয়ে কথা বলছেন। মাননীয় বিচারপতি, আমার আদালত তাদের মতন যা জবাব দেওয়ার দিয়েছে, কিন্তু ওনার দরকার ছিল গুজরাট পুলিশ ওনাকে ওই কোমরে দড়ি বেঁধে ওই হাজতবাস করারও দরকার ছিল। এক তো এটা বলে না যে আমি মানে রাস্তা নোংরাও করবো আবার চৌকো রাঙাবো, এটা তো তাই, জমিও দখল করবো আবার চৌকো রাঙাবো, টাকার গরম দেখাবো। জানি তৃণমূলে এসছেন, 1-1.5 বছর হয়ে গেছে, টাকার গরম, উনি ক্রিকেটার ছিলেন সেটা আলাদা কথা, কিন্তু তৃণমূলে এসে তার যে টাকার গরম, তার ব্যবহারের যে আমূল পরিবর্তন, সেটা বোঝাই যাচ্ছে। ওনার তৃণমূলীকরণ হয়ে গেছে, এটা স্পষ্ট। বলছি মানে দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে আমরা সম্মান করি, কিন্তু মুখ্যমন্ত্রী এইরকম এক কথা কতবার বলবেন? আমি বলছি না মিথ্যা বলছেন, কিন্তু অসত্য বলছেন। এই এক মার্কেটিং, এক জিনিস কতবার করবেন? আমরা 2020-21 সাল থেকে ওই সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার নামে যে একাডেমি, এগুলো বারে বারে শুনে এসছে, আবার গতকাল একই কথা বলেছেন। বলছি উডবার্ন বোর্ড এসএসকেএম যে এত সুন্দর করছেন, তাহলে একটা কথা বলুন তো, তার ভাইপো এবার থেকে এসএসকেএমের চিকিৎসা করাবেন তো? তৃণমূলের যারা বিধায়ক রয়েছেন, সাংসদ রয়েছেন, তাদের শরীর খারাপ হলে প্রাইভেট হাসপাতালে যাবেন না তো? গেলেই কিন্তু মমতা ব্যানার্জি আপনাকে প্রশ্ন করবে যে কেন আপনি যখন এরকম ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটি এনে দিয়েছেন, তাহলে আপনার বিধায়ক, আপনারা সাংসদরা আপনার হাসপাতালের উপর মানে ভরসা করতে পারছে না কেন? পারছে না একটাই কারণে, কিন্তু কারণ সবটাই ফেসিয়াল। এই পুজো আসছে, এখন আমরা মেয়েরা সবাই পার্লারে যায়, বাচ্চা বাচ্চা মেয়েরা পার্লারে যাচ্ছে, ফেসিয়াল করাচ্ছে, মুখ চকচকে করাচ্ছে। মমতা ব্যানার্জিও এসএসকেএমের বাইরেটা ফেসিয়াল করালেন, ভেতরটা যেইকে সেই, সব হাসপাতালগুলোতে তাই। মমতা ব্যানার্জি নিজেই তো সব থেকে বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডার। যখন তার 21 সালে লেগেছিল, আবার লাগার কথাটা মনে করিয়ে দিতে চাই না, আবার আমি জানি না এই ব্যথা কী যে ব্যথা, এই সিজনে আবার কি হয়, কি জানি কি হয় আমি জানি না, কিন্তু আমি এটুকু বলতে পারি যে এই মমতা ব্যানার্জিও উজিয়ে এসেছিলেন ওনার ওই মেদিনীপুরের সুপার স্পেশালিটি হাসপাতালে না গিয়ে। ঠিক এইরকমভাবেই আবার একই জিনিস, ওই বলে না পুরনো মদ নতুন বোতলে আবার উনি করেছেন। আর দ্বিতীয় কথা, যদি আপনার সাংসদরা, আপনার বিধায়কদের আপনি কনভিন্স করাতে পারেন যে তারা এসএসকেএমে ভর্তি না হয়ে যাতে বাইরে ভর্তি না হন, আমরাও চাইব যে অন্তত রাজকোষে টাকাটা বাঁচুক, কারণ আমি জানি না বাইরে হাসপাতালের বিলগুলো সেগুলো আমাদের পকেট থেকে যায় কি না। তাই এই এক কথা বারবার বলবেন না, করে দেখান। আমরা দেখলাম পাঁশকুড়া হাসপাতালে, একটা হাসপাতালের মধ্যে একটা মেয়ে যেখানে ধর্ষিত হয়েছে, আরজি করে ঠিক 1 বছরের মধ্যেই, তারপরে হাসপাতাল নিয়ে এত বড়াই আপনার শোভা দেয় না।